Hello students, welcome to our online class. This is Mohammad Shumon Kabir, assistant teacher of Tubilia Boys High School. Today I would like to take a class on completing sentence for class 9 and 10. Dear students, তোমরা সবাই জানো যে নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী একটা টপিকস রয়েছে, সেখানে কিছু ইনকমপ্লিট বাক্য দেয়া থাকে এবং সেই বাক্যগুলোকে কমপ্লিট করতে হয়, অর্থাৎ একটি সার্থক বাক্যে রূপান্তর করতে হয়। তো এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হলে কিছু নিয়ম জানা আবশ্যক। সেই কিছু নিয়ম থেকে তোমাদের এখন আলোচনা করছি। সো দ্যাট, তো আমরা জানি যে সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করা লাগবে। স্ট্রাকচারটি হলো সো দ্যাট, অর্থাৎ সো দ্যাট পর্যন্ত আমাদের দেয়াই থাকবে। সো দ্যাট এর পরে একটি সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের ভাব অনুযায়ী অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে লিখব ক্যান বা মে, আর পাস্ট টেন্স থাকলে লিখব কুড বা মাইট। প্লাস ভার্ব, প্লাস অর্থাৎ ভার্ব ওয়ান নট, প্লাস অবজেক্ট। অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, এই স্ট্রাকচারটি ভালোভাবে খেয়াল করো। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে সো দ্যাট থাকে, তাহলে সো দ্যাট এর পরে আমরা একটা সাবজেক্ট বসাবো। তারপর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পর লিখব ক্যান বা মে, আর পাস্ট টেন্স থাকলে লিখব কুড বা মাইট। তারপরে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ যদি প্রয়োজন হয়। যেমন হি রিডস মোর, সো দ্যাট। ডিয়ার স্টুডেন্টস, তো আমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে সো দ্যাট পর্যন্ত দেয়া থাকবে। হি রিডস মোর, তো এই অংশটি হলো, এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সো দ্যাট এর পর আমরা লিখব সাবজেক্ট হি, এবং প্রেজেন্ট টেন্স হওয়ার পর যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা লিখব ক্যান বা মে। হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম। এক্সাম্পলটি আবার একটু ভালোভাবে খেয়াল করুন। নিচে আমরা একটা আন্ডারলাইন করে দেব বোঝার সুবিধার্থে। হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম। আমি এই স্ট্রাকচারের উপর আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। We eat food so that, we eat food, আমরা খাবার খাই, so that যাতে। তো পরবর্তী বাক্যটা লেখা লাগবে যে we can বা may, এটা লিখলেই হবে we can live, আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তো আমাদের আরেকটি এক্সাম্পল দিচ্ছি। He took physical exercise in order that, in order, তো so that এবং in order that একই কথা, সমার্থক শব্দ। He took physical exercise, তাহলে প্রথম অংশটা যেহেতু past tense আমরা লিখব he could keep fit। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পলটি আবার খেয়াল করো। he took physical exercise in order that, তো এখানে আমরা জানি যে so that এবং in order that সমার্থক শব্দ, অর্থাৎ so that যেই কথা in order that একই কথা। তো প্রথম অংশটি যেহেতু past tense এ রয়েছে, আমরা দ্বিতীয় অংশটি লিখব past tense আকার অর্থাৎ could লিখব। তাহলে he took physical exercise in order that he could keep fit। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটি নিয়মে চলে যাচ্ছি। এবার আসি আমরা
সো ড্যাশ ড্যাশ দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট। এই নিয়মটি হলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে অ্যাডজেক্টিভের পূর্বে সো থাকে তারপরে আমরা একটা দ্যাট লিখবো, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে সো থাকলে পরে দ্যাট লিখবো। তো দ্যাট এর পরে প্রথম ক্লজটির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে একটি বাক্য লিখতে হবে, অর্থাৎ যদি প্রথম অংশটি প্রেজেন্ট টেন্স হয় তার পরবর্তী অংশটিও প্রেজেন্ট টেন্স হবে, আর প্রথমটা পাস্ট টেন্স হলে পরেরটাও পাস্ট টেন্স হবে। যেমন দেখো, হি ইজ সো ইল দ্যাট, আমাদের পরীক্ষায় দ্যাট পর্যন্ত দেয়া থাকবে প্রশ্নপত্রে, হি ইজ সো ইল দ্যাট, তাহলে এই ক্লজটি হলো প্রেজেন্ট টেন্স। তো যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা লিখবো এটার সাথে মিল রেখে হি ক্যান নট মুভ, হি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট মুভ। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, দ্য লোড is so heavy that, লোড মানে হলো বোঝা, the load is so heavy that, বোঝাটি এত ভারী যে, তো বোঝার সাথে সম্পর্ক হলো বহনের, তাহলে আমরা লিখতে পারি the load is so heavy that he cannot carry it। অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্স থাকাতে আমরা লিখেছি ক্যান নট, যদি প্রথম অংশটি পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা লিখতাম কুড নট। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা এই নিয়মটিও বুঝতে পেরেছো। আমি তাহলে আরেকটি নিয়মে চলে যাচ্ছি। It is time plus to plus verb. It is high time plus subject plus verb to plus object. Dear students, এই স্ট্রাকচারটি তোমরা ভালোভাবে খেয়াল করো। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের ইট ইজ টাইম থাকে, তারপর আমরা ইট ইজ টাইমের পরে একটি টু লিখে যে কোনো একটি ভার্ব লিখবো, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো। আর যদি ইট ইজ হাই টাইম থাকে অথবা ইট ইজ টাইম থাকে এবং তারপর সাবজেক্ট থাকে, তাহলে আমরা সাবজেক্টের পরে একটা পাস্ট টেন্স লিখবো, অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারটি অনুযায়ী করতে হবে। অর্থাৎ এক নম্বর স্ট্রাকচার অনুযায়ী যে ইট ইজ টাইম টু লেখা আছে, ইট ইজ টাইম টু, এখনই সময়, তাহলে টু এর পর আমরা যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো প্রাসঙ্গিক। ইট ইজ টাইম টু প্লে, আমরা লিখতে পারি প্লে ফুটবল, প্লে ফুটবল লিখতে পারি। ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার জার্নি, অর্থাৎ ইট ইজ টাইমের পরে টু এর পরে যে কোনো একটা প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো। ইট ইজ টাইম টু প্লে ফুটবল, ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার জার্নি, ইট ইজ টাইম টু ডু দি ওয়ার্ক, ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার পলিসি, এটসেট্রা এটসেট্রা। তাহলে ইট ইজ টাইম থাকলে ইট ইজ টাইমের পরে টু লিখে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, এবং যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ইট ইজ হাই টাইমের it is high time we, পরে আর নাই, পরে কমপ্লিট ইনকমপ্লিট দেয়া আছে, অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যেহেতু সাবজেক্ট আছে, নিয়মটি হলো সাবজেক্টের পরে একটি পাস্ট ফর্ম লেখা লাগবে। অর্থাৎ ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। এক্ষেত্রে তোমাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অর্থাৎ খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি ইট ইজ টাইম থাকে এবং ইট ইজ টাইমের পরে যদি টু থাকে, তাহলে টু এর পরে তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবে, এবং যদি ইট ইজ টাইমের পরে বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে,
তাহলে পরবর্তী বাক্যটা তোমরা পাস্ট ইনডিফিনিট আকারে লিখবে, যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে এই নিয়মটিও তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে তো আমি তোমাদের আরেকটি নিয়মে চলে যাচ্ছি। এবার আসি, no sooner dash dash had, sorry, no sooner had dash dash than scarcely had dash dash when, hardly had dash dash when. ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই স্ট্রাকচারটি ভালোভাবে খেয়াল করো। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সেরটি নো সোনার হ্যাড দ্বারা শুরু হয়, অথবা স্কার্সলি হ্যাড দ্বারা শুরু হয়, অথবা হার্ডলি হ্যাড দ্বারা শুরু হয়, তাহলে নো সোনার হ্যাড দ্বারা শুরু হলে আমরা মাঝখানে লিখব দেন, এবং স্কার্সলি হ্যাড দ্বারা শুরু হলে মাঝখানে লিখব হোয়েন, এবং হার্ডলি হ্যাড দ্বারা শুরু হলে মাঝখানে লিখব হোয়েন। তো একটি কথা মনে রাখতে হবে যে হোয়েন বা দেনের পরে যে ক্লজটি আমরা শুরু করব সেটা যেন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। একটি এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যেমন নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ। তাহলে এই অংশটিতে আমরা যেহেতু নো সোনার হ্যাড দেখেছি, তাহলে মাঝখানে লিখবো আমরা একটা দেন। তো দেনের পরে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি ran away। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, দুটি কাজ পাশাপাশি, অর্থাৎ হতে না হতেই নো সোনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি ran away, অর্থাৎ চোরটি পুলিশকে দেখা মাত্র দৌড়ে পালালো। আরেকটি एग्जांपल দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। hardly had the doctor gone, hardly had the doctor gone। তাহলে যেহেতু hardly had রয়েছে, মাঝখানে আমরা when লিখব, when the patient died। ডিয়ার স্টুডেন্টস, एग्जांपलটি খেয়াল করো, hardly had the doctor gone। তাহলে যেহেতু hardly had রয়েছে, তার মাঝখানে আমরা when লিখব, when এর পর hardly had the doctor gone when the patient died, অর্থাৎ ডাক্তার যেতে না যেতেই রোগীটি মারা গেল। ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা আশা করি যে স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটি নিয়মে চলে যাই। এবার আসি লিস্ট, নতুবা। যদি কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকে, তো লেস্ট থাকলে বোঝায় নতুবা, বা তা না হলে, বা পাছে বয় হয় যে, অর্থাৎ যদি কোনো বাক্যে লেস্ট থাকে তাহলে আমাদের স্ট্রাকচারটি হবে, এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে লিস্ট উল্লেখ থাকে, তাহলে লিস্টের পরে, লিস্ট পর্যন্ত আমাদের দেয়াই থাকবে। তো লিস্টের পরে আমরা যে কাজটা করব, প্রথমে একটা সাবজেক্ট লিখব, তারপরে শুড লিখব, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন কোনো লিস্ট যুক্ত বাক্য থাকবে, তাহলে প্রথম বাক্যটাকে আমরা মনে মনে একটা প্রশ্ন করব যে না করলে কি হতো। যেমন the old man walks slowly। বৃদ্ধ লোকটা আস্তে হাঁটে, লেস্ট। তাহলে লেস্ট দেয়া আছে, তাহলে প্রথম বাক্যটাকে আমরা প্রশ্ন করি
দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, বৃদ্ধ লোকটা আস্তে হাঁটে। না হাঁটলে কি হতো? কি প্রশ্ন করলাম যে না হাঁটলে কি হতো? তাহলে সে পড়ে যেত। তাহলে আমরা লিখব সাবজেক্ট হলো হি, তারপরে শুড, তারপরে লিখব ফল ডাউন। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যখন কোনো বাক্যে লেশ থাকবে, তাহলে আমরা যদি লেশ থাকে তাহলে প্রথম বাক্যটাকে আমরা মনে মনে একটা প্রশ্ন করব যে না করলে কি হতো, এবং সেই ফলাফলস্বরূপ সেই বাক্যর সাথে মিল রেখে আমরা পরবর্তী বাক্যটাতে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে একটি ভার্ব আকারে বাক্যটি সম্পন্ন করব। এবার আসি অ্যাজ বা সিন্স। যেহেতু কোনো বাক্যের প্রথমে যদি অ্যাজ বা সিন্স থাকে, তাহলে আমরা জানি যে অ্যাজ বা সিন্স দ্বারা যেহেতু বোঝায়, অর্থাৎ কারণ বোঝায়। তাহলে এরকম বাক্য দেখলে আমরা প্রথম বাক্যটার সাথে মিল রেখে দ্বিতীয় বাক্যটি লিখব। যদি প্রথম বাক্যটি প্রেজেন্ট হয়, দ্বিতীয় বাক্যটিও প্রেজেন্ট হবে। প্রথম বাক্যটি পাস্ট হলে দ্বিতীয় বাক্যটিও পাস্ট হবে। অর্থাৎ প্রথম বাক্যটির সাথে মিল রেখে আমরা দ্বিতীয় বাক্যটি লিখব। প্রথম বাক্যটা দ্বারা কারণ বোঝালে দ্বিতীয় বাক্যটা আমরা ফলাফল আকারে লিখব। যেমন সিন্স the weather was rough, তাহলে মাঝখানে কমা দেয়া থাকবে। তাহলে প্রথম বাক্যটি হলো since the weather was rough, তাহলে প্রথম বাক্যটা হলো এখানে past tense, যেহেতু আবহাওয়া খারাপ ছিল। তাহলে পরবর্তী বাক্যটা আমাদের past tense আকারে লিখতে হবে। তাহলে we could not go out, আমরা বাইরে গেলাম না। as he is ill, যেহেতু সে অসুস্থ। তাহলে এই বাক্যটা হলো প্রেজেন্ট টেন্স, আমরা লিখতে পারি যে he cannot move, সে লড়তে পারে না। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে মনে রাখা লাগবে যে প্রথম অংশটি যেহেতু কারণ বুঝিয়েছে, দ্বিতীয় বাক্যটি ফলাফল আকারে লেখা লাগবে। অর্থাৎ প্রথম বাক্যটা দ্বারা কারণ বোঝান as he is ill, যেহেতু সে অসুস্থ, he cannot move। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। আমি তোমাদের আরেকটি নিয়ম করাবো। as if অথবা as though। তোমরা সবাই জানো যে as if অথবা as though এই কথাটি দ্বারা মানে যেন বোঝায়। যেন যদি কোনো ক্লজের প্রথমে মাঝখানে as if বা as though থাকে, তাহলে আমাদের প্রথম অংশটা যদি প্রেজেন্ট হয়, পরবর্তী অংশটা হবে পাস্ট। অর্থাৎ আর প্রথম অংশটা যদি পাস্ট হয়, পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ এইভাবে মনে রাখবে, যেমন হি টক্স as if। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে as if যুক্ত বাক্যটার প্রথম অংশটা হলো প্রেজেন্ট টেন্স, তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স এই নিয়মের ক্ষেত্রে। তাহলে as if এর প্রথম অংশ, তাহলে he talks as if he knew everything। he talks, তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ছিল বিধায় পরবর্তী অংশ হলো পাস্ট। আবার যদি এমন হয় he behaved as though, তাহলে he behaved প্রথম অংশটা হলো পাস্ট, তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। he behaved as though he had been a mat। ডিয়ার স্টুডেন্টস, তাহলে স্ট্রাকচারটি আমি আবার বলছি। যদি কোনো বাক্যের মাঝখানে as if বা as though থাকে, তাহলে তোমরা এইভাবে মনে রাখবে যে as if বা as though যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ হবে পাস্ট ইনডেফিনিট, আর as if বা as though যুক্তের বাক্যের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স।
আরেকটি নিয়মে চলে যাচ্ছি। সিন্স, লং সিন্স। কোনো বাক্যের মাঝখানে যদি সিন্স বা লং সিন্স থাকে তাহলে আমি একটু আগে তোমাদের যে নিয়মটার কথা বললাম অ্যাজ ইফ বা অ্যাজ দো, এই নিয়ম অনুযায়ী বাক্যটিকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ সিন্স বা লং সিন্স মাঝখানে থাকলে সিন্স বা লং সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ হবে পাস্ট, আর প্রথম অংশ পাস্ট হলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। যেমন 10 years, 10 years have passed since। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে since এর প্রথম অংশ হলো প্রেজেন্ট টেন্স। 10 years have passed since I saw him। 10 বছর ধরে দেখলাম। আবার যদি এমন থাকতো যে it was many years since, তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় it was many years, অর্থাৎ প্রথম অংশ পাস্ট আছে, তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। it was many years since I had seen him। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকাতে পরবর্তী অংশ হয়েছে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ পাস্ট টেন্স হওয়াতে পরবর্তী অংশ হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, তো আমি তোমাদের সামনে যে কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলগুলো উপস্থাপন করলাম, তোমরা এই রুলগুলোকে ভিত্তি করে যদি এক্সারসাইজ করো তাহলে সহজেই তোমরা যে কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে সফলভাবে কমপ্লিট করতে পারবে। তাহলে তোমরা এই ইনকমপ্লিট বাক্যগুলোকে তোমরা অনেক বেশি চর্চা করবে বাসায়, তাহলে সহজেই তোমরা এই টপিকসের উপর বরাদ্দকৃত নম্বর পেতে সক্ষম হবে। সবাইকে আজকে ক্লাসে অসংখ্য ধন্যবাদ।